আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই খুব আনন্দের সাথে স্মরণ করছি এবছর অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে আমাদের অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থী, আমাদের সিনিয়র মিশরি মুন্নু। তোমরা হয়তো সংবাদটি ইতিমধ্যে সবাই পেয়েছো। এছাড়াও প্রায় 30 জনের অধিক শিক্ষার্থী, অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। তাদের প্রত্যেকের প্রতি অভিনন্দন জানাই এবং তাদের থেকে আমরা উৎসাহ গ্রহণ করে আজকের সেশন শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা পর্যায়বৃত্ত ধর্মগুলোর মধ্য থেকে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে বিভিন্ন ধরনের ব্যাসার্ধের ধারণা এবং পর্যায় সারণীতে ডানে বামে উপরে নিচে কিভাবে মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ ক্রম পরিবর্তন হয় সেই বিষয়গুলো আলোচিত হয়েছিল। আজকে আমরা মূলত আলোচনা করব আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি, এই দুটি গুরুত্বপূর্ণ পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে। তাহলে প্রথমেই আমরা আলোচনা শুরু করছি আয়নীকরণ শক্তি নিয়ে। আয়নীকরণ শক্তি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আয়ন তৈরি করার একটা ব্যাপার আছে এবং সেই আয়ন তৈরি করতে যে শক্তির পরিবর্তন জনিত যে বিষয়, সেটার পরিমাপকে আমরা বলছি আয়নীকরণ শক্তি। তবে আয়ন বলতে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন দুটোই বোঝায়, কিন্তু আয়নীকরণ শক্তির হিসাব করার সময় কেবল ধনাত্মক আয়ন তৈরি করার বিষয়টিকে আমরা বিবেচনায় আনি। তার মানে একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে যখন ধনাত্মক আয়ন তৈরি হয়, একটা পরমাণু থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করলে যখন ধনাত্মক আয়ন তৈরি হয়, এই ধনাত্মক আয়নটি তৈরি করতে গেলে শক্তির যে পরিবর্তন ঘটে, যতটুকু পরিবর্তন ঘটে সেটাকে যখন পরিমাপ করে নেওয়া হয় তখন সেটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তিটিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি: কোনো মৌলের গ্যাসীয় বিচ্ছিন্ন একমল পরমাণু যোজ্যতা স্তর থেকে একটি একটি করে একমল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আধানযুক্ত একমল আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তির পরিবর্তন ঘটে তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। তাহলে এখানে কতগুলো বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। না, শব্দ শোনা যাচ্ছে না? জি স্যার, একটু প্রবলেম হচ্ছে শুনতে। আচ্ছা, আমি চেষ্টা করছি একটু সাউন্ড ক্লিয়ার করতে। আমাদের ডিভাইসগুলো আসলে অতটা উন্নত না, সাধারণ মাইক্রোফোন ব্যবহার করছি। আচ্ছা, একটু খেয়াল করো। তাহলে এক্ষেত্রে আয়নীকরণ শক্তির যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটি কেবল গ্যাসীয় দশার ক্ষেত্রে প্রযোজ্য। এটা কঠিন দশা, তরল দশা বা দ্রবণ দশার জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ শুধুমাত্র গ্যাসীয় অবস্থাতেই যদি আমরা এক্সপেরিমেন্টটা করি তখন যে পরিমাণ শক্তির পরিবর্তন পাবো সেই পরিবর্তনটুকু নিয়ে আমাদের হিসাব করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রতিটি পরমাণুর যোজ্যতা স্তর থেকে একটি একটি করে ইলেকট্রন অপসারিত হবে, অর্থাৎ যোজ্যতা স্তর থেকেই কেবল ইলেকট্রনের অপসারণ ঘটবে। দেন ধনাত্মক আয়ন বানাতে, ঋণাত্মক আয়নের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ধনাত্মক আয়ন বানাতে যতটুকু শক্তির পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলছি আয়নীকরণ শক্তি। তাহলে আমরা যদি কল্পনা করি যে এটি একটি পরমাণু, এখানে আমি দুটি শক্তি স্তর দেখাচ্ছি, ধরে নিচ্ছি যে অভ্যন্তরীণ শক্তি স্তরে দুটি ইলেকট্রন আছে। হলুদ বর্ণ দ্বারা যেটা দেখানো হচ্ছে সেটাকে আমি ইলেকট্রন বলছি, সবুজ বর্ণ দ্বারা মাঝখানে যেটা দেখানো হচ্ছে সেটাকে নিউক্লিয়াস বলছি, এবং নীল বৃত্ত দ্বারা কক্ষপথগুলোকে প্রকাশ করছি। তাহলে যোজ্যতা স্তরে যে ইলেকট্রনটি এখানে প্রদর্শিত হচ্ছে, এই ইলেকট্রনটিকে যদি বাহ্যিক শক্তি প্রয়োগের মাধ্যমে অপসারণ করে দেওয়া হয়, ইলেকট্রনটা বের হয়ে চলে গেল। চলে যাওয়ার পরে যে অংশটুকু অবশিষ্ট থাকলো, সেক্ষেত্রে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার চেয়ে বেশি হয়েছে,
কিছুক্ষণ আগে আমরা যে অবস্থাটা ছিল সেই অবস্থাটাকে এভাবে চিন্তা করতে পারি যে এখানে 3টি প্রোটন ছিল এবং 3টি ইলেকট্রন ছিল, কিন্তু একটি ইলেকট্রন যখন এখানে বের করে নেওয়া হয়েছে তখন প্রোটন 3টি রয়ে গেছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা হ্রাস পেয়ে হয়েছে 2টি। তাহলে প্রোটন সংখ্যা বেশি থাকার কারণে এক্ষেত্রে ধনাত্মক চার্জ প্রাপ্ত হয়। এবং এই যে ইলেকট্রনটা বের করা হলো, এই ইলেকট্রনটা বের করতে যতটুকু শক্তির পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলছি আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি, বা আইই অক্ষর দ্বারা আমরা সংক্ষেপে এটাকে প্রকাশ করলাম আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি পরিমাপের ক্ষেত্রে শক্তির একক নরমালি জুল হলেও এখানে ভিন্ন একটি একক ব্যবহৃত হয়, যেটাকে আমরা পড়ি ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট একক দ্বারা আয়নীকরণ শক্তির পরিমাণ হিসাব করা হয়। ইলেকট্রন ভোল্টের সাথে অন্যান্য এককগুলোর সম্পর্ক হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট সমান 23.04 কিলো ক্যালোরি, এবং এটাকে যদি আমরা 1 ক্যালোরি সমান যেটা 4.2 জুল এই সম্পর্ক দ্বারা হিসাব করি তাহলে আমরা পাবো 96.39 কিলো জুল। তাহলে আমরা মূলত মনে রাখতে পারি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 96.39 কিলো জুল। এই একক দ্বারাই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ইত্যাদি শক্তির পারমাণবিক ক্ষেত্রে শক্তির পরিবর্তনজনিত ঘটনাগুলোর শক্তির পরিমাণকে হিসাব করা হয়। তাহলে আয়নীকরণ শক্তির ধারণাটি আমরা পেলাম। এখন এই আয়নীকরণ শক্তি পর্যায়বৃত্ত ধর্ম হিসাবে আমরা কিভাবে বিবেচনা করতে পারি, অর্থাৎ পর্যায় সারণীতে কি ঘটবে, উপর থেকে নিচে শ্রেণী বরাবর অথবা বাম থেকে ডানে পর্যায় বরাবর যদি আমরা যাই তাহলে কি ধরনের পরিবর্তন পাবো। একটি শ্রেণীতে উপর থেকে নিচের দিকে যদি আমরা যাই তাহলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পেতে থাকে। আর যদি আমরা বাম থেকে ডানে যাই তাহলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পেতে থাকে। একই শ্রেণীতে উপর থেকে নিচের দিকে আসতে থাকে পর্যায় সারণীতে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায় এবং বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। শ্রেণীতে যে উপর থেকে নিচে হ্রাস পায় এটা 18টা শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীতেই স্বাভাবিক ঘটনা, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে যে সবসময় হ্রাস পায়। কিন্তু বাম থেকে ডানে যে গেলে যে বৃদ্ধি পায় এই বৃদ্ধিটা সবসময় স্মুথ না, এই বৃদ্ধিটার মধ্যে কখনো একটু জিগজ্যাগ পরিবর্তন দেখা যায়, যে হঠাৎ অনেক বেড়ে যায় আবার একটু হ্রাস পায় বৃদ্ধি পায়, এরকম কিছু ব্যতিক্রম ধর্মী পরিবর্তন আমরা পাই। সেগুলোর ব্যাখ্যা আমি একটু পরেই দিব ইনশাল্লাহ। এখন আমরা একটা উদাহরণ নিয়ে কাজ করি যে গ্রুপ 1 হাইড্রোজেনকে বাদ দিয়ে আমরা বাকিগুলো দিয়ে, হাইড্রোজেনকে নিলেও একই হিসাব আসবে, অসুবিধা নেই, হাইড্রোজেনকে নিলেও অসুবিধা নেই। তো অন্যান্য যে ধাতব মৌলগুলো আছে লিথিয়ামের ক্ষেত্রে তার প্রথম আয়নীকরণ শক্তির মান 520 কিলো জুল, সোডিয়ামের ক্ষেত্রে 500 কমে গেল, খেয়াল করো। দেন পটাশিয়াম আরেকটু কমে 418, দেন রুবিডিয়াম আরও কমে গেল 400, দেন সিজিয়াম আরও কমে গেল 380। তার মানে আমরা এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচের দিকে যাওয়ার সময় প্রতিটি ধাপে আয়নীকরণ শক্তির মান হ্রাস পাচ্ছে, কিন্তু পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যদি আমরা যাই তাহলে তাদের পরিবর্তনটা কেমন হবে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখো লিথিয়ামের ঠিক পরবর্তী ডান পাশের যে মৌলটি সেটা হচ্ছে বেরিলিয়াম। লিথিয়াম থেকে বেরিলিয়ামে 520 থেকে 900 বৃদ্ধি পেয়েছে। আবার বোরন থেকে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন বেড়েছে, তবে দুইটা ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যাচ্ছে। লক্ষ্য করো, বোরনের বাম পাশে আছে বেরিলিয়াম, অথচ বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের চেয়েও বেশি। আবার নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি কার্বনের চেয়েও বেশি, অক্সিজেনের চেয়েও বেশি। যে দুটিকে আমি লাল বর্ণ দ্বারা একটু পৃথকভাবে চিহ্নিত করেছি, বিষয়টা একটু মাথায় রাখো, এটার ব্যাখ্যা আমি একটু পরেই দিব। তাহলে মূল বিষয়টা হচ্ছে স্বাভাবিক ট্রেন্ড অনুযায়ী, আমরা যদি স্বাভাবিক ট্রেন্ডকে ফলো করি তাহলে স্বাভাবিক ট্রেন্ড অনুযায়ী পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে গেলে
আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। এখন এই যে ভিন্নতা বা স্বাভাবিকতা, এটা কেন, কখন কোনটা ঘটে? কতগুলো বাহ্যিক প্যারামিটারের উপরে নির্ভর করে আয়নীকরণ শক্তির মান। সেই প্যারামিটারগুলোকে যদি আমরা দেখি যে কোন কোন বিষয়ের উপরে নির্ভর করছে আয়নীকরণ শক্তির মান, সেই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে চারটি গুরুত্বপূর্ণ বিষয়: পারমাণুর ব্যাসার্ধ বা যে পারমাণবিক আকার, দ্বিতীয়ত নিউক্লিয়ার আধান, তৃতীয়ত আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট, এবং চতুর্থত ইলেকট্রন বিন্যাস। এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নির্ভর করে পারমাণবিক আয়নীকরণ শক্তির মান। এখন আমরা যদি প্রত্যেকটাকে একটু একটু করে ব্যাখ্যা করি যে কিভাবে পরিবর্তনগুলো ঘটছে, যে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে নিয়ন্ত্রণ করছে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যে একটা পরমাণু নিউক্লিয়াস থেকে যোজ্যত স্তরের ইলেকট্রন পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলেছিলাম পারমাণবিক ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ যত বাড়বে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যত বাড়বে, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ তত কমবে, আর সেই আকর্ষণ বল অতিক্রম করে ইলেকট্রন অপসারণ করা তত সহজ হবে। তার মানে সহজ কথা, ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। আর ব্যাসার্ধ যদি কমে যায়, ব্যাসার্ধ যদি ছোট হয়, একটা পরমাণু যদি খুবই ছোট হয়, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম হবে, তখন আকর্ষণ বেশি হবে। এই অধিক আকর্ষণ বলকে অতিক্রম করে ইলেকট্রনটিকে অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে। এখন পর্যায় সারণীতে আমরা দেখতে পাই উপর থেকে যখন নিচের দিকে যাচ্ছি, উপর থেকে নিচের দিকে যাওয়ার সময় প্রতিটি ধাপে হ্যালো স্যার। হ্যালো। আমাদের আলোচনার বিষয়টা খুব ঠান্ডা মাথায় আমরা যদি আবার একটু বুঝে নিই, যে এখানে মূল কাজটা হচ্ছে ইলেকট্রন অপসারণ করা। তাহলে ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে আকর্ষণ শক্তি কমবে, আর আকর্ষণ শক্তি যদি কমে তাহলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা সহজ, তার মানে আয়নীকরণ শক্তির মান সেখানে হ্রাস পাবে। এখানে তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তির মান কমে যাচ্ছে, আর ব্যাসার্ধ কমে গেলে সেখান থেকে আকর্ষণ বলের এগেনস্টে ইলেকট্রন অপসারণ করা কঠিন হবে, এবং সেক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে। আশা করি এটা খুব ক্লিয়ার হয়েছে। আমরা নিউক্লিয়ার আধানের ক্ষেত্রে, এখন নিউক্লিয়ার আধান এটাকে আমরা কখনো কখনো কার্যকর নিউক্লিয়ার আধান শব্দটা দ্বারা প্রকাশ করি, বা ইংলিশে বলা হয় ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেটাকে সংক্ষেপে আমরা ইএনসি বলি, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকর নিউক্লিয়ার আধান। এখন কার্যকর নিউক্লিয়ার আধান এটার পরিবর্তনের সাথে সাথে কিভাবে বিভিন্ন পর্যাবৃত্ত ধার্মিক পরিবর্তনটা হচ্ছে।
ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকর নিউক্লিয়ার আধান বলতে মূলত আমরা বুঝি যে একটা পরমাণুতে তার যোজ্যতা স্তরের ইলেকট্রনটা যে নিট আকর্ষণ শক্তি বা সার্বিক আকর্ষণ শক্তি দ্বারা আকর্ষিত হয়। তার মানে নিউক্লিয়াসে কতটি প্রোটন আছে সেটাই একমাত্র বিষয় না, বরং বিভিন্ন প্যারামিটার পারমাণবিক গঠনকে বিবেচনায় এনে একটা পরমাণু নিউক্লিয়াস তার যোজ্যতা স্তরের ইলেকট্রনকে কতটুকু শক্তি দ্বারা আকর্ষণ করতে পারছে, সেই আকর্ষণ করার ক্ষমতাটাকে আমরা বলছি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকর নিউক্লিয়ার আধান। এখন কার্যকর নিউক্লিয়ার আধান যদি বাড়তে থাকে তাহলে অবশ্যই ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তি প্রয়োজন হবে। আধান বৃদ্ধি পেলে তার আকর্ষণটা বেশি হবে এবং সেখান থেকে ইলেকট্রন অপসারণ করতে অধিক শক্তি প্রয়োজন হবে। এখন একই পর্যায় বরাবর যদি আমরা বাম থেকে ডান দিকে যেতে থাকি তাহলে প্রতিটি ধাপে একই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ছে এবং নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ার কারণে যোজ্যতা স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ছে, অর্থাৎ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে এবং এই অতিরিক্ত চার্জকে অতিক্রম করে ইলেকট্রন অপসারণ করতে অধিক শক্তির প্রয়োজন হয়। এই কারণেই বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, তবে কিছু ভিন্নতা আছে। সেই ভিন্নতার ব্যাখ্যা আবার আমরা দিতে পারি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। আর এক্ষেত্রে আচ্ছাদন প্রভাব বলে আরেকটি বিষয় আছে। আচ্ছাদন প্রভাবের বিষয়টা হচ্ছে এরকম যে যোজ্যতা স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ, সেই আকর্ষণের মাঝে অভ্যন্তরীণ স্তরের ইলেকট্রনগুলো যে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তার মানে নিউক্লিয়াস যোজ্যতা স্তরের ইলেকট্রনকে আকর্ষণ করতে চাচ্ছে, কিন্তু ভেতরের স্তরে যে ইলেকট্রন রয়ে গেছে এই ইলেকট্রনের চলাচলের কারণে নিউক্লিয়াসের সাথে যোজ্যতা স্তরের ইলেকট্রনের মাঝে যে বাধা হয়, এই বাধাজনিত বিষয়টিকে আমরা বলি আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট। এখন বাধা যত বেশি হবে তার আয়নীকরণ শক্তির মান তত কম হবে, কারণ বাধা বেশি হলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ কম হলে সেই আকর্ষণ বলকে অতিক্রম করে ইলেকট্রনকে সহজে অপসারণ করা যাবে এবং সেক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে। আর বাধা যত কম হবে তাহলে আকর্ষণ তত বেশি হবে। আকর্ষণ যত বেশি হবে ওই ইলেকট্রনকে অপসারণ করতে তত বেশি শক্তির প্রয়োজন হবে, সেক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বেশি হবে। তো এস ব্লক ধাতুর চাইতে ডি ব্লক ধাতুতে আচ্ছাদন প্রভাব কম থাকে। একই ব্যাসার্ধ সম্পন্ন এস ব্লকের মৌল এর চাইতে ডি ব্লক বা এফ ব্লক মৌলের ক্ষেত্রে আচ্ছাদন প্রভাব কম থাকে। যদি ব্যাসার্ধ এক হয় সেক্ষেত্রে তাদের আয়নীকরণ শক্তির মান কিছুটা বেশি। আর ইলেকট্রন বিন্যাস এর ক্ষেত্রে যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসটি এক্ষেত্রে বিবেচনা আনতে হবে। আমরা জানি ইলেকট্রনের কাঠামোতে কোনো একটি উপশক্তি স্তর যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকে, অর্থাৎ P3 অথবা P6 কিংবা D5 অথবা D10, এমনকি এস অরবিটালের ক্ষেত্রেও এস যদি পরিপূর্ণ অবস্থায় থাকে S2, এই ধরনের ইলেকট্রনীয় কাঠামো থাকে, তাহলে সেই সকল পরমাণুগুলো চুম্বকীয় ক্ষেত্রে অধিক স্থিতিশীলতা অর্জন করে। এই অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অবস্থায় ইলেকট্রন অপসারণ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই অতিরিক্ত শক্তির কারণই হচ্ছে স্থিতিশীল বিন্যাস থেকে ইলেকট্রন অপসারণ করা। এই কারণে আমরা একটু আগে যে উদাহরণটা দেখেছিলাম, যে সেখানে আমরা দেখেছিলাম যে বেরিলিয়াম এবং নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অপেক্ষাকৃত বেশি। এই যে বেরিলিয়াম এবং নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি, এই বেশি হওয়ার কারণই হচ্ছে এদের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। কারণ আমরা যদি এদের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাই যে বেরিলিয়ামের ক্ষেত্রে পাবো 1s2 2s2, তাহলে এই যে 2s উপশক্তি স্তরটি দুইটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থা আছে, এই কারণে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বোরনের চেয়ে বেশি হয়েছে।
আবার নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে এখানে পাবো 1s2 2s2 2p3। এই যে 2p উপশক্তি স্তরটি 3টি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ স্থিতিশীল অবস্থা আছে। এই অর্ধপূর্ণ স্থিতিশীল অবস্থার কারণে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির স্বাভাবিক মানের চেয়ে এটা আরো বেশি হয়ে গেছে, যার কারণে এটা অক্সিজেনের চেয়েও মানটি বেশি দেখা যাচ্ছে। তাহলে এভাবে ইলেকট্রন বিন্যাসের কারণেও আয়নীকরণ শক্তির মান প্রভাবান্বিত হয়। তাহলে 4টি বিষয়: পরমাণুর ব্যাসার্ধ, নিউক্লিয়ার আধান, আচ্ছাদন প্রভাব এবং ইলেকট্রন বিন্যাস দ্বারা আয়নীকরণ শক্তির মানটি হ্রাস বৃদ্ধি ঘটে। এর পরের আলোচ্য বিষয় আমাদের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি এটি আয়নীকরণ শক্তির ঠিক বিপরীত ঘটনা। অর্থাৎ আয়নীকরণ শক্তির হিসাবের ক্ষেত্রে যেমন আমরা হিসাব করেছি পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আধান তৈরি, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ঠিক উল্টা। অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করিয়ে ঋণাত্মক আধান তৈরি করার যে ঘটনা এবং সেই ঘটনাতে যে শক্তির পরিবর্তন, সেটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। তার মানে একটা পরমাণুর সাথে ইলেকট্রন যুক্ত করতে এবং এই যুক্ত করে ঋণাত্মক আয়ন তৈরি করার সময় যে শক্তির নির্গমন অথবা শোষণ, যে কোনোটাই হতে পারে, ঘটে, তাহলে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে ফর্মালি আমরা এটাকে ডিফাইন করতে পারি এভাবে: কোনো মৌলের গ্যাসীয় বিচ্ছিন্ন একমল পরমাণুর যোজ্যতা স্তরে একটি একটি করে একমল ইলেকট্রন যুক্ত করে একক ঋণাত্মক আধান যুক্ত এক মোল আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তির পরিবর্তন ঘটে তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। তার আমরা কল্পনা করি যদি এটি একটি পরমাণু হয় যার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আগে থেকে আছে। এখন বাইরে থেকে একটি ইলেকট্রনকে যদি এখানে প্রবেশ করানো হয় তাহলে যে কাঠামো প্রাপ্ত হলো সেটা প্রোটনের চাইতে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই কারণে এখানে সার্বিক আধান হয়েছে ঋণাত্মক আধান। এই ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নটি তৈরি করার সময়, এই ইলেকট্রনটি প্রবেশ করানোর সময় এক্ষেত্রে কিছু শক্তি নির্গত হতে পারে অথবা কিছু শক্তি শোষিত হতে পারে। এই পরিবর্তিত শক্তির পরিমাণকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। এটিও প্রধানত ইলেকট্রন ভোল্ট এককে পরিমাপ করা হয়, যেটা পরবর্তীতে জুল বা কিলোজুল এককে রূপান্তর করে নিয়ে আমরা প্রকাশ করতে পারি। এখন ইলেকট্রন আসক্তিও আয়নীকরণ শক্তির মতোই একটি পর্যায়বৃত্ত ধর্ম এবং সেক্ষেত্রে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যেমনটি ঘটেছে এক্ষেত্রেও ঠিক তেমনটি ঘটে থাকে। অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পেতে থাকে। এর কারণ একই রকম, আয়নীকরণ শক্তির মতোই, যে পর্যায় সারণীতে প্রতিটি শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে যায় তাহলে প্রতিটি ধাপে একটা একটা করে শক্তি স্তর যুক্ত হবে। এই শক্তি স্তর যুক্ত হওয়া মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে তার দূরত্ব বেড়ে যাওয়া, অধিক দূরত্বের কারণে আকর্ষণ কমে যাওয়া। এজন্য নিজেদের ইলেকট্রনের প্রতি যখন আকর্ষণ কম হয়, অন্য একটা ইলেকট্রন যখন ভেতরে প্রবেশ করবে এই প্রবেশ করার ক্ষেত্রেও আকর্ষণ কম হয়। এই জন্য ইলেকট্রন পাওয়ার আগ্রহ বা ইলেকট্রন আসক্তির মান হ্রাস পেতে থাকে। আর একই পর্যায়ে বরাবর যদি আমরা বাম থেকে ডান দিকে যাই স্বাভাবিকভাবে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে। কিছুক্ষণ আগে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা মূল যে ব্যতিক্রমটা দেখেছিলাম ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে ব্যাখ্যাটা করেছিলাম, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও একই রকম ভিন্নতা দেখা দেবে। যে বাম থেকে ডানে যাওয়ার সময় যে সকল ক্ষেত্রে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস পাওয়া যাবে, অর্থাৎ P3 P6 ইত্যাদি পাওয়া যাবে, সেই সকল ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান স্বাভাবিক কাঙ্ক্ষিত মানের চেয়ে কম হবে। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বেশি হয়েছিল কারণ স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রনকে বের করতে হয়েছিল। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এক্ষেত্রে স্থিতিশীল অবস্থায় কম হবে কারণ এখানে নতুন ইলেকট্রন যুক্ত করার প্রশ্ন। তো যে কয়টা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা নিয়ে যদি পরমাণুটি স্থিতিশীল থাকে তাহলে নতুন ইলেকট্রন গ্রহণ করার প্রতি তার আগ্রহ অনেক কম হবে, নতুন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অনেক কম হবে। এই জন্য স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস যেখানে পাবো সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কম হবে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে স্বাভাবিকভাবে কাঙ্ক্ষিত ক্ষেত্রে
ইলেকট্রন আসক্তির মানগুলো ঋণাত্মক হওয়ার কথা, মানে এটি একটি তাপ উৎপাদী হওয়ার কথা। অর্থাৎ ইলেকট্রন যদি পরমাণুতে প্রবেশ করানো হয় সেক্ষেত্রে কিছু তাপ শক্তি নির্গত হওয়ার কথা। কিছু কিছু মৌলের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়ে থাকে। যেমন কিছুক্ষণ আগে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখেছিলাম তার ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p3। তো এই যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস এর কারণে দেখা যায় নাইট্রোজেনের প্রথম ইলেকট্রন আসক্তির মান +7 কিলোজুল পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে শক্তি তো পাওয়া যায় না, উল্টা আরো কিছু 7 কিলোজুল শক্তি এখানে প্রবেশ করাতে হয়। নিষ্ক্রিয় মৌলগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের ক্ষেত্রেও ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক পাওয়া যায়। বাকি অধিকাংশ মৌলের ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হয়, অর্থাৎ এক্ষেত্রে শক্তি নির্গত হয়। গ্রুপ বরাবর, এটা তো গেল পর্যায় বরাবর। গ্রুপ বরাবর ইলেকট্রন আসক্তির মানে কিছু ব্যতিক্রম আছে, একটা জায়গায় ব্যতিক্রম আছে। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে অবশ্য শ্রেণী বরাবর কোনো ব্যতিক্রম নেই। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে হ্যালোজেন মৌলগুলো ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, তো একটু আগে আমরা যেটা দেখলাম স্বাভাবিকভাবে উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাওয়ার কথা। সেই হিসাবে উপর থেকে নিচে যদি আমরা দেখি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনিসাইন আছে। টেনিসাইন যেহেতু তেজস্ক্রিয় মৌল, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন ক্লোরিন থেকে অ্যাস্টাটাইন পর্যন্ত, ক্লোরিন থেকে অ্যাস্টাটাইন পর্যন্ত এক্ষেত্রে স্বাভাবিকভাবে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পেতে থাকে, এতে কোনো অসুবিধা হয় না। কিন্তু ফ্লোরিন থেকে ক্লোরিন এই একটা ধাপে এসে দেখা যায় যে ফ্লোরিনের চাইতেও ক্লোরিনে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার কারণ কি? এখন মূল বিষয়টা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এক্ষেত্রে স্বাভাবিকভাবে উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পাচ্ছে। আর আকার বৃদ্ধি পেলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, এবং দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ হ্রাস পাচ্ছে, এবং সে কারণে ইলেকট্রন আসক্তির মানও হ্রাস পাচ্ছে। এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু ক্লোরিনের চাইতে ফ্লোরিন সাইজ ছোট, এবং সাইজ ছোট হওয়ার কারণে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তিও বেশি। তবে দ্বিতীয় শক্তি স্তর, এই শক্তি স্তরের ব্যাসার্ধ খুবই কম। শক্তি স্তরের ব্যাসার্ধ কম হওয়ার কারণে এখানে দ্বিতীয় শক্তি স্তরে যে 7টি ইলেকট্রন আছে, এই 7টি ইলেকট্রন থাকার জন্য জায়গা অপ্রতুল, যার কারণে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ এখানে অনেক তীব্র হয়, এবং ইলেকট্রনের বিকর্ষণ শক্তির প্রভাবে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকর নিউক্লিয়ার আধান কমে যায়। এই অবস্থায় বাইরে থেকে একটা ইলেকট্রন প্রবেশ করার ক্ষেত্রে এই ইলেকট্রন মেঘের যে বিকর্ষণ, এই বিকর্ষণটি বাধা প্রাপ্ত হয়। এক্ষেত্রে একটা বিকর্ষণ বল কাজ করে, যার কারণে নিউক্লিয়াস তাকে আকর্ষণ করতে চাইলেও সহজে গ্রহণ করতে পারে না। এই কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান স্বাভাবিক মানের চেয়ে কম হয়। কিন্তু ক্লোরিনে যাওয়ার পরে নতুন আর একটা শক্তি স্তর এখানে যুক্ত হয় ক্লোরিনে। এই নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে এই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যায়। অর্থাৎ অপেক্ষাকৃত বড় শক্তি স্তরে যখন 7টা ইলেকট্রন থাকে, তো সেক্ষেত্রে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জকে যথেষ্ট পরিমাণ হ্রাস করতে পারে না। ফলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের চাইতে একটু বেড়ে যায়, দেন আবার সাইজ বড় হওয়ার কারণে আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। তাহলে এই হচ্ছে ইলেকট্রন আসক্তির পর্যাবৃত্ত ধর্ম। এখন এই দুটো ধর্ম, আয়নীকরণ শক্তির মান এবং ইলেকট্রন আসক্তির মান, এই দুটি মান পরবর্তী আলোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী অন্যান্য যে সমস্ত রাসায়নিক ধর্মগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই সমস্ত আলোচনার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। যতটুকু আলোচনা করা হলো সেখানে